এখন যেটা শোনাবো সেটা মহারাষ্ট্রের পুনার একটা ঘটনাটা ঘটেছিল 2010 সালে। একজন অপরাধীর অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পরে তাকে সাজা শোনানোর আগে কোর্টে তাকে জিজ্ঞেস করা হয় যে শেষবারের মতো তার কিছু বলার আছে কিনা। তখন সেই অপরাধী বলেছিল যদিও সে নির্দোষ, কিন্তু তাকে যেন মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজাই দেওয়া হয়। সে এমনটা কেন বলেছিল সেটা জানানোর জন্যই এখন পুরো গল্পটা শুনতে হয়। তো গল্প শুরুটা হয়েছিল মহারাষ্ট্রের পুনা শহরে একজন আর্কিটেক্ট ছিলেন, তার নাম ছিল সন্তোষ নামদেব ভুকন। তার আর্কিটেক্ট কোম্পানিতে বৈশালী কদম নামে 32 বছরের একটা মহিলা রিসেপশনিস্টের কাজ করত। সে বিবাহিত ছিল, তার বাড়িতে একটা ছেলে আর তার হাজবেন্ড ছিল। আর ওই কোম্পানির যে মালিক মানে সন্তোষ, তিনিও বিবাহিত ছিলেন, তারও ছেলে মেয়ে ছিল। তো অফিসের ওনার আর অফিসের রিসেপশনিস্ট দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। যে ব্যাপারটা বৈশালীর হাজবেন্ড জানতে পেরেছিল, বৈশালীর আর তার হাজবেন্ডের মধ্যে দুবেলা এই ব্যাপারটা নিয়ে ঝামেলা চলছিল। বৈশালী নিজের বরের সাথে ঝগড়া হয়ে যায়, তারপরে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। দুজন ঠিক করে যে দুজন আলাদাভাবেই থাকবে। বৈশালী নিজের স্বামী আর ছেলেকে ছেড়ে দিয়ে অন্য একটা ভাড়া ঘর নিয়ে সেখানে থাকতে শুরু করে, আর আরও স্বাধীনভাবে তার কোম্পানির মালিক সন্তোষের সাথে ঘোরাফেরাও শুরু করে। সন্তোষের স্ত্রী কিন্তু কিচ্ছু জানতো না এই ব্যাপারে। বেশ কিছুদিন যখন হয়ে যায়, বৈশালী ক্রমশ সন্তোষকে চাপ দিতে থাকে যে তাকে বিয়ে করতে হবে। সন্তোষ নিজের স্ত্রী সন্তানদের নিয়ে সুখেই ঘর সংসার করছিল, শুধু সময় কাটাবার জন্য সে বৈশালীর সাথে একটা সম্পর্ক তৈরি করেছিল। বৈশালীও ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তাকে কিন্তু কোনো দিনই সন্তোষ বিয়ে করবে না। সেই জন্য সে সবসময় সন্তোষকে চাপ দিচ্ছিল যে তাকে বিয়ে করতেই হবে। আর সে মাঝে মাঝে তাকে ভয় দেখাচ্ছিল যে তার হাজবেন্ড যখন তাকে ছেড়ে দিয়েছে এই ব্যাপারটার জন্য, তো সে কিন্তু এবার সন্তোষের স্ত্রীকে, সন্তোষের বাচ্চাদেরকে এই ব্যাপারটা জানাবে। সন্তোষ এবার ধীরে ধীরে বৈশালীর ওপর বিরক্ত হচ্ছিল। সন্তোষ এবার যে কোনোভাবে তাকে রাস্তা থেকে সরাতে চাইছিল। সেই জন্য সে একটা প্ল্যানিং করে। প্ল্যানিংটা সে কয়েক মাস ধরে করে। প্ল্যানিং মোতাবেক সে পুনাতে, যেখানে তাদের অফিস ছিল, সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটা জায়গা কিনেছিল, যেটা একদম নির্জন জায়গা। খুব কম লোকজনের বসবাস ছিল। আশেপাশে কিছু চাষাবাদ করা মানুষের জনবসতি ছিল। সেখানে একটা বিশাল জায়গা কিনে তার চারিদিকে বাউন্ডারি ওয়াল হয়। ভেতরে তিনি একটা ফার্ম হাউস তৈরি করেন। সেখানে 4খানা রুম তৈরি হয়, টয়লেট, কিচেন, সমস্ত যেমন একটা বাংলো হয় ঠিক সেইভাবে তৈরি করা হয়। 2 মাস ধরে তিনি সমস্তটা তৈরি করেন। সমস্ত ফ্লোরিংয়ের কাজ, মার্বেল বসানো সব হয়ে যায়। শুধু একটা টয়লেট তিনি বাকি রেখেছিলেন। তিনি নিজের মিস্ত্রি লেবারদেরকে বলেছিলেন যে এই টয়লেটটা আরেকটু সুন্দরভাবে তিনি তৈরি করতে চাইছেন। তার স্ত্রী আর তিনি ডিসাইড করে পরে জানাবেন যে কিভাবে টয়লেটটা হবে। এদিকে সন্তোষ নিজের রিসেপশনিস্ট বৈশালী, তার সাথে খুব ভালো ব্যবহার করছিলেন। তাকে বলছিলেন যে আমি এবার তোমার সাথে বিয়ে করব, আর তোমার জন্য একটা ফার্ম হাউস তৈরি করছি, সেখানে তুমি থাকবে, অফিস থেকে দূরে নিরিবিলিতে, আমরা দুজনে সেখানে গিয়ে থাকব। ধীরে ধীরে বৈশালীরও ব্যাপারটা বিশ্বাস হয়ে যাচ্ছিল। 10 আগস্ট 2010-এ সন্তোষ নিজের সঙ্গে করে বৈশালীকে নিয়ে সেই 70 কিলোমিটার দূরে যে ফার্ম হাউসটা তার জন্যই তৈরি করেছিলেন, তিনি এমনটা তাকে বলেছিলেন, সেখানে পৌঁছান। পৌঁছাবার পরে তাকে ঘুমের ওষুধ মেশানো পানীয় জল দেওয়া হয়। সেটা বৈশালী খেয়ে নেওয়ার পরেই সে ঘুমে আচ্ছন্ন হয়ে যায়।
সেরকম ঘুমন্ত অবস্থায় তাকে শ্বাসরোধ করে প্রথমে মেরে ফেলা হয়। তারপরে যে টয়লেটের কাজটা বাকি ছিল সেখানে মাটি তো খোঁড়াই ছিল, সেখানে তাকে রেখে তার উপরে মাটি চাপা দিয়ে একদম সমান করে দেওয়া হয়। নেক্সট ডে মিস্ত্রিদেরকে ডেকে বলে দেওয়া হয় যে টয়লেটটা কিভাবে তৈরি হবে বা তার উপরে কীরকম টাইলস বসবে। তো তারা নেক্সট ডে কাজটা শুরু করেছিল, তাদের কোনো সন্দেহ হয়নি, তারা সমস্ত কাজ ফিনিশিং করে দিয়েছিল। তারপরে সন্তোষ ফিরে এসেছিলেন নিজের বাড়িতে। এদিকে 11ই আগস্ট বৈশালীর বাবা মায়ের ফোনে একটা মেসেজ আসে বৈশালীর ফোন থেকে। তাতে লেখা ছিল যে আমি এখন থেকে একা থাকতে চাইছি, খুব শীঘ্রই আমি মারা যাব কারণ আমার এইডস হয়েছে, আমি সবার থেকে দূরে থাকতে চাইছি, তোমরা আমাকে আর খোঁজার চেষ্টা করো না। এই মেসেজটা পাওয়া মাত্র বৈশালীর মা বাবা খুব চিন্তায় পড়ে আর সঙ্গে সঙ্গে তারা কল ব্যাক করে, কিন্তু দেখে যে বৈশালীর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারা 4 দিন পরে মানে 14ই আগস্ট পুলিশের কাছে গিয়ে কমপ্লেন জানায়, সমস্ত ব্যাপারটা বলে। আর পুলিশকে তার হাজব্যান্ডের কথাও বলে যে হাজব্যান্ডের সাথে তার মেয়ের ভালো সম্পর্ক নয়। তো এই যে ব্যাপারটা মানে মেয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাতে কিন্তু মেয়ের হাজব্যান্ডও জড়িয়ে থাকতে পারে। পুলিশ প্রথমেই তার হাজব্যান্ডকে ধরে নিয়ে আসে, তারপরে তার সাথে অনেক জিজ্ঞাসাবাদ হয়। এই পর্যন্ত তার হাজব্যান্ড শুধু জানতো যে বৈশালীর সাথে বৈশালীর যে বস সন্তোষ তার সাথে একটা অবৈধ সম্পর্ক আছে, কারণ এই ব্যাপারে বৈশালীর মা বাবাও জানতো না বা সন্তোষের বাড়ির কোনো লোকজনও জানতো না। সেই প্রথম সে পুলিশ স্টেশনে গিয়ে নিজের স্ত্রীর বসের সাথে যে একটা অবৈধ সম্পর্ক আছে সেটা সে ডিসক্লোজ করে। পুলিশ জানতে পারে সমস্ত ঘটনা। সে বলে যে বেশ কিছু মাস আগেই তাদের মধ্যে এতটাই মনোমালিন্য হয়েছিল এই ব্যাপারটা নিয়ে যে তারা এখন একসাথে থাকেই না। বৈশালীর হাজব্যান্ডের কল ডিটেল দেখেও বুঝতে পারে পুলিশ যে বৈশালীর সাথে তার হাজব্যান্ডের কোনো রকম যোগাযোগ নেই। বৈশালীর হাজব্যান্ডের কল ডিটেল থেকেও বোঝা যায়। আর বৈশালীর হাজব্যান্ড নিজের অফিসে প্রত্যেক দিন প্রেজেন্ট ছিল। তাদের সাক্ষী থেকেও বোঝা যায় যে বৈশালীর হাজব্যান্ড একদমই বৈশালীর ব্যাপারে কিছুই জানে না। কিন্তু বৈশালীর হাজব্যান্ডের কাছ থেকে তারা সন্তোষের নামটা জানতে পেরেছিল। সন্তোষের ওপর পুলিশ নজর রাখছিল। সন্তোষকে অ্যারেস্ট করা হয় 26 আগস্ট, মানে ঘটনাটার 16 দিন পর। এবার বৈশালীর কল ডিটেলটা বের করা হয় আর বৈশালীর ফোনের লোকেশনটা চেক করা হয় যে কোথায় থেকে সে নিজের মা বাবাকে শেষ মেসেজটা করেছিল। সেটা দেখা যায় যে সেই পুনা শহর থেকে বেশ কিছু দূরে, প্রায় 60 কিলোমিটার দূরে একটা নির্জন নিরিবিলি জায়গা যেখানে একদম জনবসতি নেই, সেখান থেকে সেই মেসেজটা এসেছিল। পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। এবার পুলিশ বুঝতে পারছিল না যে আসলেই ব্যাপারটা কোথা থেকে ঘটছে, কিন্তু তার হাজব্যান্ডের কাছে সন্তোষের নামটা পুলিশ জানতে পেরেছিল। পুলিশ সন্তোষকে অ্যারেস্ট করে। সন্তোষের ফোনের লোকেশন ট্রেস করা হয়। তো দেখা যায় যে সন্তোষ যেদিন এই ঘটনাটা ঘটেছিল সে পুনা থেকে 150 কিলোমিটার দূরে মহাবলেশ্বরে ছিল। তাহলে সন্তোষ কোথায় ছিল? সন্তোষ তো ওই লোকেশানে ছিলই না যেখান থেকে ওই মেসেজটা এসেছিল। তাহলে সন্তোষের সাথে কিভাবে কিছু সম্পর্ক থাকতে পারে? এদিকে পুলিশ যখন তদন্ত করছিল তখন দেখা যায় যে আসলে বৈশালীর 2টো ফোন নাম্বার ছিল। একটা ফোন নাম্বার সবার কাছে ছিল, যেটা দিয়ে সে নিজের মায়ের সাথে, বাবার সাথে বা বাকি আত্মীয়দের সাথে কথাবার্তা বলতো। আরও একটা ফোন নাম্বার ছিল যেটা কিন্তু ওই ভদ্রলোক মানে সন্তোষের নামে নেওয়া একটা সিম, কিন্তু সেই সিম থেকে সে শুধু সন্তোষের সাথেই কথা বলতো। বৈশালীর যে বস সে খুব নিশ্চিন্ত ছিল যে বৈশালীর দ্বিতীয় সিম যেটাতে শুধু তার সাথেই কথা হতো সেই সিমটা তো তার নামে নেওয়া, তাহলে পুলিশ হয়তো তদন্তে কিছুই বুঝতে পারবে না। কিন্তু এমন হয়নি।
যেহেতু বৈশালীর আরও একটা সিম ছিল আর সেই সঙ্গে সবসময় আরও একটা সিমের সেম লোকেশন বা দুটো একই ফোনে পড়ানো থাকতো, সেই জন্য পুরোপুরি ব্যাপারটা পুলিশের বুঝতে সময় লাগেনি। তারপরে পুলিশ এবার জিজ্ঞাসাবাদ করে, প্রথমটায় রাজি না হলেও পরের দিকে সমস্তটা বাধ্য হয়ে সন্তোষকে পুলিশের সামনে বলে দিতেই হয়। পুরো ঘটনাটা সে বলে যে সে কিভাবে বৈশালীকে নিয়ে যায় আর নিজের যে নির্মীয়মান টয়লেট আছে সেখানে তাকে মাটিতে পুঁতে দেয়। সবটা বলার পরে এবার পুলিশ জানতে চাইছিল তাহলে বৈশালীর ফোন থেকে মেসেজটা কি করে অন্য একটা জায়গা থেকে আসছিল, বা তার ফোনের দ্বিতীয় যে সিমটা সেটার লোকেশন মহাবালেশ্বরে সন্তোষের ফোনের সঙ্গে দেখাচ্ছিল কিভাবে। তখন সন্তোষ বলে যে সে বৈশালীকে বলে যে সে তাকে বিয়ে অবশ্যই করবে আর তার জন্য সে একটা ফার্ম হাউস তৈরি করেছে, তো সেখানে তারা ঘুরতে যাবে। সেই জন্য সেখানে ঘুরতে যাওয়ার আগে সে বৈশালীকে বলে আমরা একদম নিশ্চিন্তে যাব, সঙ্গে ফোনটাও নিয়ে যাব না, কারোর সাথে কথা বলবো না, কেউ যাতে না জানতে পারে আমরা দুজনে একসাথে আছি বা কোথায় আছি। সেই জন্য বৈশালীর ফোনটা আগের দিনই সন্তোষ নিজের কাছে নিয়ে নিয়েছিল। নেওয়ার পরে তার একটা সিম নিজের একটা এমপ্লয়িকে বৈশালীর ফোনের সঙ্গে দিয়েছিল, দিয়ে বলেছিল 60 কিলোমিটার দূরে একটা নির্জন জায়গা সেখানে চলে যাবে আর নেক্সট ডে বৈশালীর মা বাবাকে একটা মেসেজ করবে যে এইডস হয়েছে, আমাকে খুঁজো না, আমি মারা যাব ইত্যাদি ইত্যাদি। আর আরও একটা যে সিমটা যেটা সন্তোষের নামেই নেওয়া ছিল কিন্তু বৈশালী সন্তোষের সাথে কথা বলার জন্যই ব্যবহার করত, সেই সিমটাকে সে নিজের ফোনে নিজের একটা সিমের সাথেই রেখেছিল, কারণ সেটা তার নামেই ছিল। সে বুঝতেই পারেনি যে পুলিশ কিন্তু এটাও বুঝতে পারবে যে ওই সিমটাই বৈশালীও ইউজ করত। আর সেটা নিয়ে নিজের অফিসের অন্য একজন এমপ্লয়িকে বলে মহাবালেশ্বর চলে যেতে, সেখানে গিয়ে ঘুরতে। যখন পুলিশ তার লোকেশন মানে সন্তোষের লোকেশন ট্রেস করবে তখন যাতে বুঝতে পারে যে ওই ঘটনার দিন বা যেদিন থেকে নিখোঁজ হয়ে গেছে বৈশালী সেদিন তো সন্তোষ পুনেতেই ছিল না বা পুনের আশেপাশেও ছিল না, সে তো মহাবালেশ্বর গেছিল বেড়াতে। যাই হোক, এই জন্য সে নিজের সিম বৈশালীর সিমকে এইভাবে দুটো অন্য অন্য প্রান্তে পাঠিয়ে দিয়েছিল। নিজের এমপ্লয়িকে বলেছিল যে বৈশালীর মা বাবাকে ফোন করার পরের মুহূর্তেই ফোন থেকে সিমটাকে বের করে নিতে হবে, ভেঙে ফেলতে হবে, ওখানেই ডিস্ট্রয় করে দিতে হবে। আর সেই সঙ্গে যে ফোনটা রয়েছে সেটাকেও কিন্তু কোনোভাবেই রাখা যাবে না, সেটাকেও খুব ভালো করে ভেঙে ফেলতে হবে। এমপ্লয়ি কিন্তু একদম নিজের বসের কথা মতো সবটাই পুরোপুরি ঠিকঠাক করেও দিয়েছিল। শেষ রক্ষা হলো না, ওই সিমের ক্লু ধরেই কিন্তু সন্তোষকে অ্যারেস্ট করে নেওয়া হয়। 3 বছর পুনের লোয়ার কোর্টে তার বিচার চলে। 2013 মে মাসে সে দোষী প্রমাণিত হয়। তারপরে যখন তাকে সাজা শোনানোর টাইম হয় তো তাকে জিজ্ঞেস করা হয় যে সে কিছু বলতে চায় কিনা, তো সে বলেছিল তাকে যেন মৃত্যুদণ্ডই দেওয়া হয়, কিন্তু সে নির্দোষ। জজ তার এইরকম মৃত্যুদণ্ড চাওয়ার ব্যাপারে অবাক হয়ে যায়। তখন সে জজকে বলেছিল যে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তারপরে সে হাইকোর্টে গিয়ে আপিল করে তাহলে হাইকোর্ট নাকি খুব তাড়াতাড়ি সেই ব্যাপারটাকে বিচার বিবেচনা করে দেখে বা তাড়াতাড়ি ডেট পাওয়া যায়, কিন্তু যদি আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় তেমন ক্ষেত্রে কোর্ট তাড়াতাড়ি সেই ব্যাপারটা ডেট দেয় না বা বিচারের যে প্রক্রিয়াটা সেটা তাড়াতাড়ি শুরু হয় না। সেই জন্যই সে জজকে বলেছিল যে সে যদিও দোষী নয় কিন্তু তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাতে সে খুব তাড়াতাড়ি হাইকোর্টে অ্যাপিল করতে পারে, তারপরে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে, তারপরে খুব তাড়াতাড়ি জেল থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। তার এতগুলো কথা শোনার পরেই হয়তো জজ আরও সজাগ হয়ে গেছিলেন, কিন্তু জজ কোনোভাবেই চাইছিলেন না যে সে আবার হাইকোর্টে আবার সুপ্রিম কোর্টে গিয়ে নিজের সাজাটা কোনোভাবে একটুও কমিয়ে ফেলুক। সেই জন্য তিনি তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। তো হলো তাই,
ডেট পেতে অনেক অপেক্ষা করতে হয় তাকে, সে এখনও জেলেই রয়েছে। তারপরে সে যায় হাইকোর্টে, হাইকোর্টেও সেই একই রকমভাবে তাকে আজীবন কারাদণ্ডেই দণ্ডিত করা হয়েছিল। তারপরে এই এত বছর পরে, মানে এখন এই 14 বছর পরে এখনও সে জেলেই রয়েছে, আর তার কেসটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।